বলে। এটা সিলেক্ট করার বেসিস হচ্ছে এই 6টা এলিমেন্ট যদি থাকে পরিবেশে মাত্রার চেয়ে বেশি, তাহলেই ওই অ্যাডভার্স ইফেক্টটা দেখা যায়। সেটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। নামগুলো কি কি? একটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, পিএম, যেটা পিএম বলা হয়। পিএম দুই রকমের, পিএম একটা হয় 2.5, একটা 10, দুইটারই নাম লেখা আছে। এটা সাইজ হচ্ছে 10 মাইক্রোমিটারের চেয়ে ছোট, আর একটা 2.5 মাইক্রোমিটারের চেয়ে ছোট বা তার সমান। তারপর আছে লেড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, সালফারের অক্সাইড এবং ওজোন। এরা হচ্ছে ক্রাইটেরিয়া পলিউটেন্ট। আর পিএম যখনই কেউ যদি কেউ এয়ার পলিউশনের ব্যাপারে বলা হয় যে পিএম, তখন দুইটাই নাম আসে বা দুইটা নাম্বারকেই যোগফল হিসেবেই মার্ক করে। এই জন্য লেখা আছে PM10 হচ্ছে PM2.5 এবং 2.5 থেকে 10 দুইটাকেই PM10 এর মধ্যে পড়বে। ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট টার্ম যেটা আমাদের জানতে হবে হচ্ছে এয়ার টক্সিন। পলিউটেন্ট আর টক্সিনের মধ্যে পার্থক্য হচ্ছে পলিউটেন্টগুলো অ্যাডভার্স ইফেক্টটা শর্ট টার্ম লং টার্ম দুই রকমের হতে পারে, একদম ইমিডিয়েট নাও হতে পারে। আর টক্সিক বা টক্সিন যেটা, সেটা ইমিডিয়েটলি ওটা একটা খুব মেজর নেগেটিভ ইফেক্ট পড়তে পারে, যেমন ক্যান্সার তৈরি করতে পারে অথবা সিরিয়াস কোনো হেলথ ইফেক্ট তৈরি করতে পারে। সেগুলোকে বলা হয় এয়ার টক্সিন। এটা এক্সাম্পল দেওয়া আছে তিনটা। একটা বেনজিন, যেটা গ্যাসোলিন থেকে আসে, একটা আছে পারক্লোরোইথিলিন, যেটা ড্রাই ক্লিনার্স থেকে আসে, আর হচ্ছে মিথিলিন ক্লোরাইড, যেগুলো পেইন্ট স্ট্রিপারের সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। একটু খেয়াল করে দেবেন নামগুলো, যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই এয়ার টক্সিনগুলা ব্যবহার্য যেই জিনিস, যেগুলো আমাদের মোটামুটি ডেইলি বেসিসে কাজে লাগতে পারে, এরকম জিনিসের মধ্যেই আছে। ঠিক আছে। এখন তাহলে তাই যদি হয়, তাহলে আমরা ওই এলিমেন্টের জন্য সে পেইন্টের যেই থিনার হিসেবে ব্যবহার করা হবে, সলভেন্ট হিসেবে ব্যবহার করা হবে, সেটা যদি পলিউটেন্ট হয়, তাহলে এটা থেকে বাঁচার আমাদের ঠিক উপায় নাই। তবে যেহেতু এটা টক্সিক, সেহেতু এই জিনিস যদি প্রেজেন্ট থাকে, তখন মাস্ক ব্যবহার করাটা বা নিজের মতো প্রিকশনারি মেজার নেওয়া, এটা হচ্ছে গিয়ে অ্যাডভাইসেবল। আরেকটা বিষয় আছে, এয়ার টক্সিন থেকে বাঁচা যাবে না হয়তো, কিন্তু এয়ার টক্সিনের পরিমাণ যেন কম থাকে বা এক্সপোজার যেন কম হয় বা কম সময়ের জন্য এটাতে আপনি এক্সপোজ থাকেন, সেটা চিন্তা করা যেতে পারে। সো আমরা যখন সিভিল ইঞ্জিনিয়ারে চিন্তা করি, তখন ক্রাইটেরিয়া পলিউটেন্ট নিয়ে বেশি চিন্তা করি, আর এয়ার টক্সিন নিয়ে চিন্তা করা হয়, বাট এটার রেমেডি আমাদের জন্য এত সহজ সহজ না। ক্রাইটেরিয়া পলিউটেন্টটা যেরকম সেরকম সহজ না। ম্যাম, বলেন। ম্যাম একটু আগের স্লাইডে যান। ম্যাম এখানে হচ্ছে কি পেইন্ট স্ট্রিপার বলতে কি বুঝাইছে? পেইন্ট উঠায় ফেলে যেটা দিয়ে, সেটা মানে পেইন্ট এটা উঠানোর করে সময়? ফেললে, হ্যাঁ হ্যাঁ, ও পেইন্ট আচ্ছা। করে ফেলে সেটা স্ট্রিপ করার জন্য যেটা, এটা কি মানে ম্যাডাম পেইন্ট তার যেটা তিনটা দিয়ে দিছে? আমি তো এটার বাংলা নাম বলতে পারবো না। ওকে ম্যাডাম। বা টার্পিন দিয়ে কি রং গুলানো হয়? উঠানো হয় ম্যাডাম। মিথিলিন ক্লোরাইড যেটা, সেটার রং যদি আপনি রং তৈরি করতে চান তখনও লাগবে, আবার আবার যদি উঠায় ফেলতে চান তাহলেও সেই একই সলিউশনটা ইউজ করা যায়। সেই কমন সলিউশনটার কথা বলছে। ইয়েস ম্যাডাম। আচ্ছা, নেক্সট হচ্ছে শর্ট লিভড ক্লাইমেট পলিউটেন্ট বা SLCPs বলা হয়। শর্ট লিভড ক্লাইমেট পলিউটেন্ট হচ্ছে 4টা টাইপ। একটা হচ্ছে ব্ল্যাক কার্বন, একটা মিথেন, ট্রপোস্ফেরিক ওজোন, আর কিছু হাইড্রোফ্লোরোকার্বন বা HFCs। এই যে 4টা নাম বলা হচ্ছে, এদের সিগনিফিকেন্ট অ্যাডভার্স ইফেক্ট আছে, যেমন হচ্ছে ব্ল্যাক কার্বন এবং ওজোনের কারণে হেলথ ইফেক্ট দেখা যায়। এগ্রিকালচারের এবং ইকোসিস্টেমের উপর হচ্ছে ওজোনের একটা নেগেটিভ ইফেক্ট দেখা যায়। আর নেয়ার টার্মের জন্য গ্লোবাল ওয়ার্মিং বা রিজিয়নাল ক্লাইমেট চেঞ্জের জন্য এরা এরা দায়ী হতে পারে। এদেরকে শর্ট লিভড ক্লাইমেট পলিউটেন্ট বলা হয়, তার কারণ হচ্ছে এদের শেলফ লাইফ অনেক ছোট কম্পেয়ার টু দ্য আদার গ্যাস যেটা আমাদের অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট। ফর এক্সাম্পল, কার্বন ডাইঅক্সাইডের কথা হচ্ছে ওদের লাইফ টাইমটা বলা হচ্ছে ডেকেডস টু সেঞ্চুরিজ, মানে 10 বছর থেকে 100 বছর পর্যন্ত লাগতে পারে। 20% পারসিস্ট করবে, সরি 20% পারসিস্ট করবে মিলেনিয়াম জুড়ে। টাইমলাইনটা যদি চিন্তা করি, 10 থেকে 100 বছর যদি কার্বন ডাইঅক্সাইড একটা জায়গায় থাকতে পারে, ডিসপার্স হওয়া বাদে বা নষ্ট হয়ে যাবে না এরকম, এবং মাল্টিপল মিলিনিয়া পর্যন্ত যদি 20% কার্বন ডাইঅক্সাইড পরিবেশে থেকে যায়, সেই তুলনায় ওজোন যদি মাত্র কয়েকদিন থাকে,
অথবা এইচএসসি যেরকম 15 বছর থাকে, ব্ল্যাক কার্বন 3 থেকে 8 দিন বা লেস দেন 2 উইকস এরকম যদি হয়, তার মানে বোঝা যাচ্ছে না যেটাকে কেন শর্ট লিভ বলা হচ্ছে। মানে ওর লাইফটাই, মানে ওর যে লাইফ টাইম, সে লাইফ যে টাইমের ডিউরেশনটা অনেক ছোট কম্পেয়ার টু দাদা অ্যাটমসফেরিক গ্যাসেস। এই কারণে ওদেরকে শর্ট লিভড বলা হয়। শর্ট লিভড হলেই যে আমার ওটা নিয়ে কনসার্ন হতে হবে তা না, কিন্তু কনসার্ন আমরা এই কারণে যেহেতু ওদের নেগেটিভ ইফেক্টস আছে, তো যদি শর্ট লিভডও হয় এবং আমাদের উপরে নেগেটিভ ইফেক্ট ফেলে, তাহলে এটা আমাদের জন্য কনসার্নের মতো একটা ব্যাপার। ঠিক আছে, এই জন্য এসএলসিপিস এইভাবে আলাদা করে আমরা পড়ি। ম্যাডাম এই এসএলসিপিস এর পরে চারটাকে আসবে, মুখস্থ করা লাগবে? বুঝি নাই। এই যে চারটা দেখেন এদিকে মুখস্থ করা লাগবে? না না, মুখস্থ করতে হবে না, এটা হচ্ছে ওই শর্ট লিভড কেন বলা হয় ওটাই, ওই ডিফারেন্সটা দেখানোর জন্য দেখাচ্ছি। ইয়েস ম্যাডাম। মানে যদি আমি বলি নাম শর্ট লিভড, তাহলে আপনি কনফিউজ হবে না যে শর্ট কম্পেয়ার টু হোয়াট, ওইটা দেখানোর জন্য দেখানো হচ্ছে, মুখস্থ করতে হবে না। তারপর আসবে ইউনিটস অফ মেজারমেন্ট। আমরা যে এয়ার পলিউটেন্টের এত কথা বলতেছি, তাদেরকে কি কোন ইউনিট দিয়ে মেজার করা হবে সেটা দেখানো হচ্ছে। এক যেটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। পার্টিকুলেট ম্যাটার বলতে যেটা সলিড ফর্মে থাকবে, বাট যেহেতু তার সাইজ অনেক কম, সে ভাসমান অবস্থায় থাকে, তাদেরকে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম অফ এয়ার বা মিলিগ্রাম পার মিটার কিউব অফ এয়ার, মাইক্রোগ্রাম পার মিটার কিউব অফ এয়ার দিয়ে মেনশন করা হয়। আর গ্যাসিয়াস পলিউটেন্ট যেটা গ্যাস ফর্মে থাকে, অ্যাজ ইন বাতাসের সাথে মিশে থাকে, সলিড বা পার্টিকেল ফর্মেটে থাকে না, তাদেরকে মাস পার ইউনিট ভলিউম দিয়ে হিসাব করা হয়। সো পিপিএম বা পিপিএম, তখন আর পিপিএম থাকে না, পিপিএম অফ ভলিউম হয়, ভলিউম অফ পলিউটেন্ট পার মিলিয়ন ভলিউম অফ এয়ার মিক্সচার, এরকম করে আসে। আমরা কি পিপিএম সম্পর্কে জানি, পিপিএম কি জিনিস, বা এটা সম্পর্কে আগে পড়ে আসছি? পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়ন ইউনিট অফ মিলিগ্রামে ভলিউমের মধ্যে এক, টেন টু দি পাওয়ার 6 এর মধ্যে 1, এরকম। তো 1 মিলিয়নের মধ্যে 1 ইউনিট মাত্র, সেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। আমরা পিপিএম থেকে মিলিগ্রাম পার মিটার কিউবে কিভাবে কনভার্ট করে সেটা আজকের ক্লাসেই দেখবো। তার কারণ হচ্ছে এয়ার পলিউটেন্টকে যখন মেজার করা হয়, মানে ধর মাপা হচ্ছে যে কতটুকু আছে মনিটর করার জন্য, সেটা কিছু মেশিনে মিলিগ্রাম পার মিটার কিউবে দিবে, কিছু মেশিনে আবার পিপিএম এ ভ্যালু দেয়। তো আমাদের ওই ইন্টারচেঞ্জ করা কিভাবে করতে হয় এটা জেনে নিতে হবে। ঠিক আছে, ইউনিটস অফ মেজারমেন্ট যদি আমি রিলেশনশিপটা একটু বের করতে চাই, তাহলে আমি ওই গ্যাসের যে ইউনিভার্সাল ল আছে সেটাতে ফেরত যাব। আমরা সম্ভবত এর আগে পড়ে আসছি এটা, পিভি ইকুয়ালস টু এনআরটি। এই ইকুয়েশন সম্পর্কে আমরা সবাই পরিচিত না? Yes, ma'am. পিভি ইকুয়ালস টু এনআরটিতে পি হচ্ছে প্রেসার, ভি তে ভলিউম, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার। এই পিভি ইকুয়ালস টু এনআরটি যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে আমরা ইউজুয়ালি যেটা ডিডাক্ট করতে পারি বা ক্যালকুলেশনের জন্য যে সংখ্যাটা ব্যবহার করি সাধারণত, সেটা হচ্ছে এটা 22.414 লিটার। এটা হচ্ছে 1 মোল গ্যাসের ভলিউম, তাই না? তো আমি যদি মোলার ইয়েস ম্যাডাম। মলিকুলার ওয়েট যদি আমি কোনো গ্যাসে জানি, তাহলে মলিকুলার ওয়েট দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আমি ওই পার্টিকুলার গ্যাসের 1 মোলের ভলিউম জানতে পারি। দ্যাট ওয়াজ দ্য ফিলসফি। তো এটাকে হচ্ছে গিয়ে এটার এই সংখ্যাটা মেজার করার পাশাপাশি আমরা একটা জিনিস অবশ্যই এটা মাথায় রাখতে হয়, যেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের জন্যই এই ভলিউমটা কাজ করবে। সো আমি যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে কোনো কারণে ডিফারেন্ট কোনো টেম্পারেচার বা ডিফারেন্ট কোনো প্রেশারে গ্যাসের ভলিউম ক্যালকুলেট করতে চাই, তখন ওই কিক নিয়ম ব্যবহার করে এই 22.414কে কনভার্ট করে নিতে হয়, আপগ্রেড করে নিতে হয়। এটা কি জানি আমরা? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তো আমরা একটু আগে যেটা জিজ্ঞেস করলাম যে 1 ppm সমান সমান 1 মিটার কিউব পলিউটেন্ট, যেখানে 10⁻6 মিটার কিউব এয়ার, তার মধ্যে 1 মিটার কিউব পলিউটেন্ট। তাহলে এটার সাথে যদি আমি 1 মিলিগ্রাম পার মিটার কিউবে কম্পেয়ার করতে চাই, মিলিগ্রাম হচ্ছে 1 মিলিগ্রাম, 1 মিটার কিউবের মধ্যে 1 মিলিগ্রাম আছে। তাহলে যদি আমি এটাকে পিপিএম এ নিয়ে যেতে চাই, তাহলে কি এটা 10⁻6 দিয়ে গুণ করতে হবে না? Yes, ma'am. তাহলে এইটুকু সংখ্যা শুধু জানা থাকুক। আমরা এটা নিয়ে একটা ম্যাথ করার জন্য আমাদের এই ইকুয়েশনটার প্রয়োজন পড়বে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 10⁻6 মিলিগ্রাম পলিউটেন্ট ইকুয়ালস টু 22.414 হোল বাই এমডব্লিউ, মানে মলিকুলার ওয়েট অফ মিটার কিউব।
এই কোয়েশ্চেনটা আমাদের কাজে লাগবে, মানে এই অংশটুকু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমার কাছে মনে হয় এটা আমরা এইচএসসি লেভেলেও সম্ভবত এই ম্যাথটা করে আসছি। আচ্ছা, আমরা হচ্ছে এটা কন্টিনিউ করি। তাহলে 1 মিলিগ্রাম পার মিটার কিউব যদি এই 22.414 বাই মলিকুলার ওয়েট ppm হয়, তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার যদি না থাকে, ডিফারেন্ট টেম্পারেচার বা ডিফারেন্ট প্রেশার হয়, তখন এটাকে কনভার্ট করে এই যে লাস্ট লাইন যেটা সেটাতে পরিণত করা যায়। ডিফারেন্ট কালার ইউজ করি যাতে দেখে বোঝা যায়। কনসেন্ট্রেশন ইন মিলিগ্রাম পার মিটার কিউব যদি আমি জানি কোনো কিছু, বা যেটা যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে ppm এর কনসেন্ট্রেশনকে মাল্টিপ্লাই করবো মলিকুলার ওয়েট বাই 22.414 সংখ্যাটা দিয়ে। এই সংখ্যাটা আসছে পিভিগস-রেনাটি ইকুয়েশন থেকে, যেটা 1 মোল গ্যাসের বা 1 মোল পলিউটেড ভলিউমকে মেজার করবে। 273 p/t দিয়ে হচ্ছে টেম্পারেচার প্রেশারে যদি চেঞ্জ হয়, তখন সেই ঐকিক নিয়মটাকে মেজার করার জন্য এই অংশটুকু আসে। তো যদি আপনি এই সেম ইকুয়েশনে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার বসাতে চান, তাহলে টি এর জায়গায় 273 বসাবেন, তখন এই অংশটা কিন্তু 1 হয়ে যাবে, তখন এটা থাকবে না। আর যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার না হয়ে সাপোজ আমি ধরেন 10 ডিগ্রি বা 15 ডিগ্রির জন্য যদি ক্যালকুলেট করতে চাই, তখন এই টি এর জায়গায় 273 প্লাস যেই টেম্পারেচার বা 10 ডিগ্রি বা 15 ডিগ্রি যেটা বলছি সেটাকে যোগ করে দিব। যোগ করে এই অঙ্কটা করতে পারবো। আমরা কি কনসেপ্টটা বুঝতেছি? সাপোজ Yes, আমি যদি ma'am. আপনাকে বলি কোনো একটা পলিউটেন্টের কনসেন্ট্রেশন হচ্ছে 50 ppm, 50 ppm, তাকে আমি কনসেন্ট্রেশন ইন মিলিগ্রাম পার মিটার কিউবে কনভার্ট করতে চাই। তো আমি যেই পলিউটেন্টের মেজারটা বলছি 50, সেই পলিউটেন্টের একটা নাম থাকবে। ফর এক্সাম্পল সেটা ওজোন হইতে পারে, সালফারের অক্সাইড হইতে পারে, নাইট্রোজেনের অক্সাইড হইতে পারে। তাহলে সেই যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব, করার পরে সেটাকে এই ইকুয়েশনের মধ্যে বসাবো, মানে 50 টাইমস মলিকুলার ওয়েট হুইচ এভার দ্যাট ইজ mw বসাবো, যেই পলিউটেন্ট থাকবে সেটা 414, এটাকে মাল্টিপ্লাই করব 273 এর সাথে। প্রেশার তো 1, আর বা প্রেশার যদি 1 না হয়ে অন্য কোন সংখ্যা হয় তাহলে সেই সংখ্যা বসাবো। আর টেম্পারেচার যদি 1 মানে 273 কেলভিন না হয়ে 15, 16, 20, 25, 30 ডিগ্রি হয়, সেটার জন্য কেলভিনে কনভার্ট করে সেখানে সেই টেম্পারেচারটা বসাবো। তাহলে আমি কনসেন্ট্রেশন মিলিগ্রাম পার মিটার কিউব ক্যালকুলেট করতে পারবো। তো এরকম একটা ম্যাথ আপনাদের আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম। এক্সাম্পল 1-এ দেখানো আছে। এক্সাম্পল 1-এ বলতেছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর নাইট্রোজেন ডাইঅক্সাইড ইজ 100 মাইক্রোগ্রাম পার মিটার কিউব অ্যানুয়ালি, মানে অ্যানুয়াল অ্যাভারেজ। এটাকে যদি আমি ppm এ কনভার্ট করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? আমাদের কাছে জানা ইনফরমেশন কি কি আছে? কনসেন্ট্রেশনটা দেওয়া আছে 100 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। তো আমরা যদি ppm এ কনভার্ট করতে চাই, ppmটা কি মাইক্রোগ্রামের সাথে রিলেট করে নাকি মিলিগ্রামের সাথে? মিলিগ্রামের সাথে। তাহলে আমার এটাকে কনভার্ট করে নিতে হবে ফার্স্ট মিলিগ্রামে। মিলিগ্রামে কত হবে? 0.1, রাইট? Yes, ma'am. আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের mw কত হবে মলিকুলার ওয়েট? Ma'am, ওটাই ক্যালকুলেশন প্রবলেম তো। হ্যাঁ, ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে যেরকম আসবে, নাইট্রোজেনের হচ্ছে 14, ম্যাম আর ওই যে ওই অক্সিজেনের কত? ফর্মুলাটা দিয়ে তো এটা বের করবো না, আপনাকে যে দেখাইলেন। মলিকুলার ওয়েট, না মলিকুলার না, ওয়েট তো আপনি, পিএমটার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই ইকুয়েশন দিয়ে ব্যবহার, ওই ইকুয়েশন ব্যবহার করে করবো, কিন্তু সেটা ইকুয়েশনের মধ্যে mw টার্মটা ছিল, তাহলে হুম টার্মটা হুম। ক্যালকুলেট করতে হবে। ম্যাডাম নাইট্রোজেন ডাইঅক্সাইড, মলিকুলার ওয়েট 44 হবে না? আপনি অর্ণব, আপনি যখন মাইক অন করবেন তখন হাত রেজ করবেন, তাহলে আমি আমার কথা বন্ধ রাখবো যাতে একো না হয়। সরি, আমি বলেন। যেটা বলতে চাচ্ছিলেন বলেন, অসুবিধা নেই। ম্যাডাম এটাকে আপনি মাইক্রোগ্রাম থেকে মিলিগ্রামে কেমনে নিলেন? মিলি আর মাইক্রোর মধ্যে 1000-এর পার্থক্য, মানে 1000
মানে 10 কিউব মাইক্রোগ্রাম হচ্ছে 1 মিলিগ্রামের সমান। ম্যাডাম বুঝছি। ওখান থেকে 1000 দিয়ে ভাগ করছি আর কি, তাহলে এটা মিলিগ্রাম পার মিটার কিউবে 0.1 হবে। ঠিক আছে, তাহলে আমি NO2 এর জন্য ওর মলিকুলার ওয়েটটা যদি জানতে পারি, মলিকুলার ওয়েটটা আমাদের জানা আছে, মলিকুলার ওয়েট আমরা সম্ভবত জানি ম্যাম 46 মনে হয়। 46 হবে। So 14 প্লাস 32 এরকম হবার কথা 46। তাহলে 46 যদি হয়, তাহলে আমি এটা যদি 0.1ও জানতে পারি, তাহলে কি আমি ppm এ ক্যালকুলেট করতে পারবো? ppm এর ইকুয়েশনটা একটু দেখি। 1 ppm সমান সমান এই যে এটা, তাহলে 46 জানি, 273 জানি, প্রেসার জানি, টেম্পারেচার হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। সাপোজ এখানে আমি 25 ডিগ্রির জন্য করা আছে, হ্যাঁ আমি সলিউশনটা দেখাবো, তাহলে 25 ডিগ্রির জন্য কত হবে এই সংখ্যাটা, কেউ কি ক্যালকুলেট করে আমাকে বলতে পারবেন? ম্যাম পুরা হিসাবটা হুম, ম্যাম একটা ইকুয়েশনটা দেখালে ভালো হতো। ম্যাম এখানে প্রেসার কি 1 নিব? হ্যাঁ প্রেসার 1 নেবেন, টেম্পারেচার 25 ডিগ্রি নেবেন। ম্যাম 1.88 আসতেছে। ঠিক ঠিক আছে। এরকমটা আসার কথা, ঠিক আছে, 0.053 আসার কথা, ফিগার ইট আউট, 0.053 আসবে। আমরা আজকে অন্য ক্লাসে এই কাজটাই করছি। ঠিক আছে, কন্টেমপ্লেট অন ইট, না করতে পারলে আমরা নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করবো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে ওকে। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে একটু আর আর অল্প কিছু কথা বলে আজকে ক্লাস ছেড়ে দিব না, মানে আমি ওই তারা বিশ সময় পর্যন্ত ক্লাস নিতে চাই না। এটা হচ্ছে রেগুলেশন আর স্ট্যান্ডার্ড। রেগুলেশন আর স্ট্যান্ডার্ড হচ্ছে দুই রকমের হতে পারে, একটা এমিশন স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। কনসেপ্টটা হচ্ছে, আমরা যদি আগের ক্লাসের কনসেপ্টটা মনে করে থাকি, সাধারণত যেটা হয়, কোনো একটা জায়গায় এমিশন হচ্ছে, যে এমিশনের কারণে কিছু পলিউটেন্ট এনভায়রনমেন্টে ছড়া যাচ্ছে, তারপর ছড়া যাওয়ার পর যদি ওইটার কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, তো সেই বেশি কনসেন্ট্রেশনের কারণে বা পলিউটেন্টের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার কারণে এটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে প্রকৃতির উপরে এবং মানুষের উপরে, এবং ওইটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের এই ওই পলিউটেন্টটা আমাদের ক্ষতি করতেছে। তাহলে আমরা দুই লেয়ারে হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। একটা হচ্ছে যেই পরিমাণ এমিশন কেউ করতে পারবে, অ্যাজ ইন কোনো একটা সোর্স যত পরিমাণ এমিশন করতে পারে সেইটার লিমিট করে দেওয়াটাই হচ্ছে এমিশনের স্ট্যান্ডার্ড। A source cannot emit more than a specified mass of pollutant. এটার কিছু এক্সাম্পল আমরা আজকে ক্লাসে দেখবো, এমিশনের কি কি স্ট্যান্ডার্ড বাংলাদেশের কি কি আছে। এটার অবজেক্টিভটা কি, কেন আমরা এইরকম এমিশন স্ট্যান্ডার্ডটা দিই, যাতে অ্যাম্বিয়েন্ট পলিউশন কনসেন্ট্রেশন এমন বেশি না বেড়ে যায় যেটা পাবলিক হেলথের জন্য হ্যাজার্ডাস হবে। ঠিক আছে, এটা মেনটেন করার জন্যই এমিশন স্ট্যান্ডার্ড দেওয়া হয়। ঠিক আছে, এগেন আরেকটা জিনিস বলি, এমিশন স্ট্যান্ডার্ড দেওয়া মানেই যে সবাই মেনে চলবে সেরকম না। স্ট্যান্ডার্ডটা সবাইকে এরকম দেওয়া হয় যেন তারা যখন কোনো একটা
অ্যাক্টিভিটি করবে যেটা থেকে কোনো রকম এমিশন হবে, সেটাকে যেন সে ওই স্পেসিফাইড লিমিটের ভেতরে রাখতে পারে, সেই চেষ্টাটা তার করতে হবে। এই কথাটা শুধু বলা হয়, করতেই হবে, না করলে শাস্তি হবে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড বলে না। রেগুলেশন বা স্ট্যান্ডার্ড শুধুমাত্র রেকমেন্ড করে দেয় যে এত এত পরিমাণ পলিউটেন্ট আপনি এমিট করতে পারবেন, তার চেয়ে বেশি করতে পারবেন না। এমিশন স্ট্যান্ডার্ডে আমাদের বাংলাদেশে হচ্ছে দুইটা আপডেট আছে। একটা 1997 আসছিল, ইসিআর বলা হয় এটাকে, বাংলাদেশ এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস। সেটাকে 2005 সালে আবার অ্যামেন্ড করা হয়েছে, এখন পর্যন্ত 2005-এরটাই আছে, যেটা এমিশন স্ট্যান্ডার্ড মার্ক করে দিচ্ছে মোটর ভেহিকেল ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির জন্য আছে। এক্সাম্পল হচ্ছে কিরকম, যে বলা হয়েছে যে পেট্রোল বা গ্যাস চালিত যে মোটর ভেহিকেলস আছে তাদের, বা 8 সিটের কম এরকম মোটর ভেহিকেল, তাদের এমিশনের মধ্যে কার্বন মনোক্সাইড প্রতি কিলোমিটারে 2.2 গ্রামের বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, 2.2 গ্রামের বেশি দিতে, মানে কম রাখতে হবে। আর এইচসি আর এনও, নাইট্রোজেনের অক্সাইডরা 0.5 গ্রাম পার কিলোমিটার, এর বেশি হতে পারবে না, এটা স্ট্যান্ডার্ড বলে দেওয়া আছে। গ্যাস ফায়ার যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে বাংলাদেশে, সেগুলোর কথা বলা হচ্ছে নাইট্রোজেনের এমিশনের জন্য কিছু স্ট্যান্ডার্ড বলে দেওয়া, রেগুলেশন বলে, স্ট্যান্ডার্ড রেগুলেশন বলে দেওয়া, যে 500 মেগাওয়াটের বেশি পাওয়ার প্ল্যান্ট হলে 50 ppm হবে, সমস্যা নাই। 200 থেকে 500 এর মধ্যে হলে 40, আর 200 এর যে কম হলে 30 ppm হচ্ছে একসেপ্টেড লিমিট। ঠিক আছে, এটা জাস্ট একসেপ্টেড লিমিট বলতে, এগেইন এটা এনফোর্সমেন্ট করা হচ্ছে না, জাস্ট স্ট্যান্ডার্ডটা বলে দেওয়া হচ্ছে। আর এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড হচ্ছে এই যে এমিশনটা আমি বলে দিলাম, বা এমিশনটা হচ্ছে, এমিশন হওয়ার পরে আমাদের কাছে বা আমরা যারা রিসেপ্টর, তাদের কাছে এয়ার কোয়ালিটিটা কেমন থাকে, সেই এয়ার কোয়ালিটিটা মনিটর করতে হয়। সেটা একটা স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে, যে যেখানে ওই ক্রাইটেরিয়া পলিউটেন্ট যেগুলো বলছি, যেগুলোর কথা ডিফাইন করা হলো, সেগুলোর কিছু নির্দিষ্ট মান বলে দেওয়া আছে, যে এই মান, মানে যদি থাকে তাহলে এয়ার কোয়ালিটিটা ভালো অবস্থায় আছে এটা বলা যাবে। আর ওই ওই মাত্রাকে যদি অতিক্রম করে তখন এয়ার কোয়ালিটি ভালো নয় এটা বোঝা যাবে। তো এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড তাহলে কি বলে, এয়ারবোর্ন কনসেন্ট্রেশন অফ পলিউটেন্ট, যেটা একটা স্পেসিফাইড ভ্যালুর বেশি হওয়া যাবে না ওভার সার্টেন অ্যাভারেজিং পিরিয়ড। অ্যাভারেজিং পিরিয়ড কনসেপ্টটা কেন বলা হচ্ছে, কারণ আমরা এর আগে একবার বলছিলাম যে পলিউটেন্টটা কত কনসেন্ট্রেশনে আছে সেটা যেরকম গুরুত্বপূর্ণ, সেই সেই কনসেন্ট্রেশনে পলিউটেন্টটা কত সময় ধরে রিসিপ্টরের কাছে আছে সেটাও ইম্পর্টেন্ট। তো ওই হেলথ ইফেক্টটা স্ট্যান্ডার্ডাইজ করে নেওয়া হয়েছে, স্ট্যান্ডার্ডাইজ করে অ্যাভারেজিং পিরিয়ড বলা হয়। অ্যাভারেজিং পিরিয়ড হচ্ছে যে কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয়, কনসেন্ট্রেশন অনেক বেশি কিন্তু এক্সপোজার টাইম অনেক শর্ট হইলেই আনডিজায়ারেবল ইফেক্ট হবে, বুঝতে পারছি। আবার যদি পলিউটেন্টটা যদি কনসেন্ট্রেশন কম হয় কিন্তু অনেক লম্বা সময় ধরে পারসিস্টেন্টলি কেউ ওটাতে এক্সপোজ থাকে, তাহলেও হার্মফুল ইফেক্ট হতে পারে। তো ওই কারণে অ্যাভারেজিং পিরিয়ড বলে একটা স্ট্যান্ডার্ড ডিফাইন করা হয়েছে, যে বিভিন্ন পলিউটেন্টের জন্য বিভিন্ন রকমের অ্যাভারেজিং পিরিয়ড হয়। যে অ্যাভারেজিং পিরিয়ড 8 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 24 ঘন্টা হতে পারে, ইভেন অ্যানুয়াল অ্যাভারেজেও অনেক সময় মেজার করা হয়, যেটা ওই স্ট্যান্ডার্ডের সাথেই পাশে একটা টেবিল করে বলে দেওয়া থাকে। আমি এখনই দেখাবো, আপনাদের লেকচারের মধ্যেই এই ইনফরমেশনটা আছে। তাহলে যে কোনো পলিউটেন্টের কথা যখনই বলা হবে যে এই পলিউটেন্টটা কত পরিমাণে আছে এনভায়রনমেন্টে, তখন সেটা কনসেন্ট্রেশনের পাশাপাশি তার অ্যাভারেজিং পিরিয়ডটাও বলে দিতে হবে। অ্যাভারেজিং পিরিয়ড না বললে কত সময় ধরে এক্সপোজ সেটা বোঝা যায় না। ঠিক আছে, এটা আমরা জাস্ট মাথায় রাখেন, পরবর্তীতে হয়তো ম্যাথ করতে থাকলে আপনারা আরও বুঝতে পারবেন ব্যাপারটা। এটা হচ্ছে ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। সরি, যেটা বলতেছিলাম যে ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড 2005 সালের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখেন অনেকগুলো পলিউটেন্টের নাম বলা আছে। পলিউটেন্টের পাশাপাশি স্ট্যান্ডার্ডের কথা বলা আছে বলতে 8 ঘন্টা অ্যাভারেজিং পিরিয়ড হলে কার্বন মনোক্সাইডের জন্য হচ্ছে 10 মিলিগ্রাম পার মিটার কিউব, এটা স্ট্যান্ডার্ড। আর যদি 1 ঘন্টা অ্যাভারেজিং পিরিয়ড হয় তাহলে 40 মিলিগ্রাম পার মিটার কিউব, মানে 1 ঘন্টা এক্সপোজ থাকলে 40 মিলিগ্রামের যদি বেশি হয় তখন এটা হার্মফুল হবে।
আর যদি 8 ঘন্টা ধরে আপনি কার্বন মনোক্সাইডে এক্সপোজড হন, যেটার মান 10 মিলিগ্রাম পার মিটার কিউবের চেয়ে বেশি, তখন এটা হার্মফুল এফেক্ট পাবেন, তার আগে পাবেন না। সো এই সংখ্যার ডিফারেন্স দুটার পাশাপাশি যখন আপনি অ্যাভারেজিং পিরিয়ডটাকে খেয়াল করবেন, তখনই বুঝবেন যে কেন এই সংখ্যাগুলো ডিফারেন্ট হচ্ছে। ওকে, আমি PM2.5 এর কথা বলি, যেটা আমাদের দেশে সব থেকে প্রেসিং হচ্ছে PM2.5 বা PM10 and 2.5 দুইটাই। সেটার জন্য একটু খেয়াল করি। PM2.5 এর অ্যানুয়াল অ্যাভারেজ হচ্ছে 50 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, কিন্তু 24 আওয়ার্স বা ডেইলি অ্যাভারেজ 65 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। মানে 24 ঘন্টা ধরে যদি আপনি 65 এর চেয়ে বেশি PM2.5 এক্সপোজ থাকেন, তাইলে হার্মফুল এফেক্ট হবে, কিন্তু তার চেয়ে কম হলে পর অসুবিধা নাই। আবার অ্যানুয়ালি 1 বছর ধরে যদি আপনি অ্যাভারেজ করেন, সেটা 15-র চেয়ে ছোট থাকতে হবে, 15-র চেয়ে বেশি হলে অ্যাডভার্স এফেক্ট হবে। ওকে, তো এই যে অ্যানুয়াল হোক বা 24 আওয়ার্স, 8 আওয়ার্স, 1 আওয়ার, এই সংখ্যাগুলো আসতেছে হচ্ছে এই যে পলিউটেন্টগুলা, সেই পলিউটেন্টের যে অ্যাডভার্স ইফেক্ট, সেটা কতক্ষণ বা কত অল্প সময়ে এক্সপোজ হইলেই ইফেক্ট করে, সেই ব্যাপারটাও আমাদের কাছে সামনে নিয়ে আসে। WHO এর যদি কোয়ালিটি গাইডলাইনটা একটু দেখেন, ওরা এয়ার কোয়ালিটি গাইডলাইন বলে, এটাকে AQG বলে। ওরা হচ্ছে কিছু মার্ক করে দিচ্ছে, খেয়াল করে দেখেন। আমাদের দেশের জন্য যেটা 65 আমরা অ্যাকসেপ্টেবল মনে করি 24 আওয়ার্সে, ওরা 24 আওয়ারতে হচ্ছে 25-এ বলতেছে 25-এর চেয়ে বেশি হওয়াটাই ডেঞ্জারাস। তো আমাদের দেশের জন্য যে 65, ওদের 25 শুনে মনে হতে পারে যে আমরা তো আনফেয়ার সিস্টেমে কেন আছি, বাট ব্যাপারটা এরকম যে আমাদের দেশে এখন যে অবস্থা মনিটর করে দেখা গেছে যে 25, এই মুহূর্তে 25 স্ট্যান্ডার্ড দেওয়াটা ফ্রুটফুল কোনো সলিউশন না। ওকে, এটার একটা প্রসেস আছে যে আমি যদি এয়ার কোয়ালিটি ভালো করতে চাই, তাহলে কত সময়ের মধ্যে আমি এই পলিউশনটাকে কন্ট্রোল করতে পারবো, সেটা একটা চার্ট আমি এই লেকচার ম্যাটেরিয়ালে আছে, একটু দেখি। দেখেন, ওরা যেটা বলা হয় যে AQG হচ্ছে WHO বলতেছে 15 হইতে হবে বা 25 হইতে হবে, এরকম কিছু বলা আছে। যখন আমরা এটাকে অ্যাচিভ করতে চাইবো, তো আমাদের যদি 24 অ্যাভারেজ হচ্ছে 65, বা ধরেন এখানে 75 আছে, যদি 65 হয়, তাহলে প্রথমে চিন্তা করতে হবে 25% কমাবো, তারপর আরো 25% কমাবো, বা আরো 25% কমাবো, এরকম করে করে আস্তে আস্তে মানে ইন্টারমিডিয়েট কিছু পিরিয়ডস দিয়ে দিয়ে স্ট্যান্ডার্ডটাকে কমাতে হয়। একবারে ধরেন আপনি জানেন যে অ্যাম্বিয়েন্ট যেই বাতাস আমাদের আছে, সেটা যদি PM2.5 ধরেন 150 থাকে, রাতারাতি কোনো কিছু করে আপনি ওটাকে 25-এ নিয়ে আসতে পারবেন না, স্পেশালি যদি ওটা 24 আওয়ার অ্যাভারেজ বা অ্যানুয়াল অ্যাভারেজ হয়। তো এই কারণে হচ্ছে ওই সময় ধরে ধরে, ধর 5 বছর মেয়াদি বা 3 বছর মেয়াদি প্রকল্প ধরে ধরে প্রজেক্ট তৈরি করে করে এটাকে কমানো যায়, বা কনসেন্ট্রেশনটাকে লিমিটের মধ্যে নিয়ে আসতে হয়। তো এটা হচ্ছে একটা WHO একটা গাইডলাইন, সেই গাইডলাইনটাই আমি এখানে দেখানোর চেষ্টা করি। আই হোপ ইটস মেকিং সেন্স। ওকে, আপাতত এতটুকু থেকে কাল নেক্সট, আমি আজকে আর ক্লাস এক্সটেন্ড করবো না, নেক্সট ক্লাসে আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে পড়াশোনা করব, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করে সেটা সম্পর্কে একটা ম্যাথ করব। ঠিক আছে, আজকে যারা ক্লাসে আসছেন, কষ্ট করে আপনাদের রোল নাম্বারটা মেসেজ বক্সে লিখে ক্লাসটা লিভ দেন, তাহলে আমি অ্যাটেন্ডেন্স ওখান থেকে মার্ক করে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে আসছেন এই সময়। ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন্স নেক্সট ক্লাসে করতে পারবেন, আজকে আমি ক্লাসটা এক্সটেন্ড করতে চাচ্ছি না। ম্যাম পরে হচ্ছে গিয়ে ওই ম্যাথের অ্যান্সারটা মিলছে। মিলছে, তাই না? থ্যাংক ইউ। ফার্স্ট ইকুয়েশনটা দিয়ে মনে করে ভুলে সেকেন্ড এরটা দিয়ে করেছিলাম, এই জন্য ভুল আসছিল। নো, ইটস ওকে, ইটস ফাইন।